আমি সবসময় একটা কথা খুব মেনে চলি, খুব বিশ্বাস করি। প্রকৃতির বিচারের বাইরে কেউ কখনো যেতে পারে না। সে যত ক্ষমতাশীল হোক না কেন, সে যত শক্তিশালী হোক না কেন, একটা সময় প্রকৃতি তার সকল ঋণ সুদ আসল সমেত ফিরিয়ে দেয়। আপনাদের নিশ্চয় মনে আছে, ধানমন্ডি ৩২ নম্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে শোক শ্রদ্ধা জানাতে গিয়েছিল, কিন্তু বিএনপি নেতাকর্মীরা সেটা করতে দেয় নাই। সেখানে বিএনপি নেতাকর্মীরা স্লোগান দিয়েছিল, তারেক ভাই কথা দিলাম ধানমন্ডি ৩২ দখল নিলাম। এছাড়াও ধানমন্ডি ৩২ তারেক রহমানের নির্দেশে ইস্ট্রাক সরাসরি তার তত্ত্বাবধানে ভেঙে ফেলেছিল। প্রথম ভাঙনটা শুরু হয়েছিল তারেক রহমানের নির্দেশে, ইস্ট্রাকের সরাসরি তত্ত্বাবধানে। ভাগ্যের কি নির্মম পরিহাস, একটা বছর গত হলো না, বেগম জিয়া যেদিন মারা গেলেন, তার যেদিন দাফন সম্পন্ন হলো, তার মৃত্যু দিন উপলক্ষে রাষ্ট্র ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করলো। কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে 31st নাইট শুরু হলো বাংলাদেশে, নতুন বর্ষ উদযাপন শুরু হলো। সারা ঢাকার আকাশে আতশবাজিতে কেঁপে উঠলো পুরো শহর। বেগম জিয়ার কবরের মাটি শুকায়নি, এর মধ্যে পুরো ঢাকাবাসী উৎসব করলো। তার মানে কি আমরা ভেবে নেব, বিএনপি কি স্টেটমেন্ট দেবে যে পুরো ঢাকা শহর স্বৈরাচারের দূষরে ভরে গেছে, পুরো ঢাকা শহরে যারা আতশবাজি উড়িয়েছে তারা সবাই স্বৈরাচারের দূষর? বলতে পারবে বিএনপি? বাংলাদেশ একটা আজব দেশ, এখানে আবেগের কোনো মূল্য নাই। এখানে শোক যে বিষয়টা, এটা খুব বেশি সময় টিকে থাকে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা প্রকৃতির বিচার। ধানমন্ডি ৩২-এ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে দেয়নি বিএনপি নেতাকর্মীরা 15 আগস্ট, অথচ কয়েকটা মাসের ব্যবধানে সারা দেশ যেখানে শোকে মাতম থাকার কথা, যেখানে শোকে নিমজ্জিত হয়ে থাকার কথা, সেখানে বেগম জিয়াকে কবরে শায়িত করার কয়েক ঘন্টার ব্যবধানে সারা দেশে উৎসব পালন হয়েছে। সারা দেশে অ্যালকোহলের উৎসব পালন হয়েছে। কয়েকটা জায়গায় শুনেছি আগুনও লেগে গেছে আতশবাজির সেই আগুনে। কেমন লাগতেছে বিএনপি নেতাকর্মী ভাই ও বোনেরা, সমর্থকরা, যারা নিজেরটা না ভেবে সবসময় অন্যকে গালি দেন? আপনাদের অনুভূতিটা কি আমাকে একটু জানাবেন কমেন্ট বক্সে। খালেদা জিয়ার প্রয়াণের দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বাংলাদেশে এসেছিলেন। ডক্টর এস জয়শঙ্কর বাংলাদেশে এসেছিলেন বিমান বাহিনীর একটা বিশেষ বিমানে। স্বাভাবিকভাবেই যখন কোনো দেশের কূটনৈতিক অন্য একটা দেশে যান, সেখানে আমার মনে হয় না সামরিক বাহিনীর কোনো বিমানে তিনি যান বা তারা যান। কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বাংলাদেশে আসলেন, সেখানে তাকে বিমান বাহিনীর বিশেষ বিমানে আনা হলো এবং তিনি ল্যান্ড করলেন। তার বিমান ল্যান্ড করেছিল সামরিক ঘাঁটিতে। বাট হোয়াই? তার মানে এটা আপনাদেরকে ধরে নিতে হবে, বুঝে নিতে হবে, বাংলাদেশটা এখন আইএসআই এর নিয়ন্ত্রণে। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আইএসআই তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলেছে। ডক্টর এস জয়শঙ্কর পাশাপাশি ভারত সরকার কোনো রিস্ক নেয় নাই যাতে করে আইএসআই একটা দুর্ঘটনা ঘটিয়ে এদেশের মানুষের উপর দায় চাপিয়ে দিতে পারে। জামাতের উপর দায় চাপাতে পারতো, বিএনপির উপর দায় চাপাতে পারতো। হয়তোবা সেই ভাবনা থেকেই আমার মনে হচ্ছে যেটা ব্যক্তিগতভাবে ভারত সরকার কোনো প্রকার রিস্ক নেয় নাই, সেজন্য তাকে বিমান বাহিনীর বিশেষ বিমানে পাঠানো হয়েছে। 4 ঘন্টার সফরে ছিলেন, তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন, নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটা শোক বার্তা তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছেন এবং তারেক রহমানের সাথে একান্ত বৈঠক হয়েছে। শুনতে পাচ্ছি বিভিন্ন কূটনৈতিক বিষয় নিয়ে কথা হয়েছে। বাংলাদেশ ভারতের মধ্যে যে উত্তপ্ত সম্পর্ক চলমান রয়েছে সেটাকে কিভাবে নিরসন করা যায়, আগামী নির্বাচন কিভাবে ইনক্লুসিভ হবে, অংশগ্রহণমূলক হবে, এইসব বিষয় নিয়ে কথা হয়েছে। টুকটাক কথা হয়েছে। যেহেতু তারেক রহমানের মা মারা গেছেন, সেই মুহূর্তে আসলে ওইভাবে কূটনৈতিক কথা তো বলা চলে না। বাংলাদেশ যে একটা আনরেস্ট সিচুয়েশন চলতেছে, এটা থেকে কিভাবে দ্রুত কামব্যাক করা যায়, এ ধরনের অসংখ্য কথা হয়েছে। আমার প্রশ্ন এখানে না, ডক্টর এস জয়শঙ্কর বাংলাদেশে এসেছেন, এটা খুব ভালো কথা। সাবেক প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে, এটাও খুব ভালো কথা। কিন্তু বাংলাদেশের তথাকথিত তৌহিদি জনতা, জামায়াত ইসলাম, এমনকি বিএনপির উগ্রপন্থী মৌলবাদী যে অংশটা আছে, তারা কোনো স্টেটমেন্ট দিল না, তারা কোনো স্টেপ নিল না। নরেন্দ্র মোদী যদি গুজরাটের কসাই হয়ে থাকে, অবশ্যই নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় যেই সব থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রী, যাকে নরেন্দ্র মোদী অন্ধের মতো বিশ্বাস করেন, ডক্টর এস জয়শঙ্কর, তিনিও তো কসাই মোদীর অনুসারী। তাহলে কসাই মোদী বাংলাদেশে আসলে যদি ইসলামিক জঙ্গিদের মিছিল করতে হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, তাহলে ডক্টর এস জয়শঙ্কর গতকাল বাংলাদেশে এসে 4 ঘন্টা কাটিয়ে গেলেন, বৈঠক করলেন। তখন ইসলামী মৌলবাদী জঙ্গি জিহাদিদের মুখে আমরা কোনো কথা শুনতে পেলাম না। এটা কি ডাবল স্ট্যান্ডার্ড মনে হচ্ছে না? 2012 সালে নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেছিলেন, তখন মৌলবাদী উগ্রপন্থী চরমপন্থী জঙ্গিদের
ব্যথা লেগেছিল বুকের মধ্যে। সেই ব্যথা থেকে তারা নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে কি সে একটা বিশ্রী অবস্থা, পারলে আওয়ামী লীগকে ফেলে দেয় তখনই। কূটনৈতিক ভাষা, কূটনৈতিক সকল শিষ্টাচার ভঙ্গ করে এই তথাকথিত মৌলবাদী জঙ্গিরা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছিল। তৎকালীন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় 2012 কিংবা 11 সাল। এক যুগ পর ডক্টর এস জয়শঙ্কর এরকম একটা উত্তপ্ত পরিস্থিতিতে রিস্ক নিয়ে তিনি বাংলাদেশে আসলেন। এখন বাংলাদেশের মানুষের মধ্যে কোনো প্রকার স্টেটমেন্ট আমরা দেখলাম না, জঙ্গিরা আর কোনো কথা বললো না। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হলো, ভারত যদি আওয়ামী লীগের সাথে সম্পর্ক ঠিক রাখে, ভারতের সাথে যদি আওয়ামী লীগ সুসম্পর্ক বজায় রাখে, সেটা তেতো হয়ে যায় বাংলাদেশের জঙ্গিদের কাছে, এমনকি বিএনপির কাছে। 2012 সালে নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে বিএনপিও কিন্তু প্রতিবাদ জানিয়েছিল, তারা কিন্তু থেমেছিল না। আবার জঙ্গি জিহাদি মৌলবাদী জামাতিরা ভারতের সাথে সম্পর্ক ঠিক করবে, তলে তলে টেম্পু চালাবে, আর বিএনপি ভারতের সাথে সম্পর্ক ঠিক করবে, তলে তলে টেম্পু চালাবে। সেটা খুব মিষ্টি খাইতে, তাই না? আওয়ামী লীগের ক্ষেত্রে তেতো, আর বাদ বাকি সবার ক্ষেত্রে মিষ্টি। কি একটা জাতি, কি একটা জাতি এই বাঙালি। ডক্টর এস জয়শঙ্কর বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশের 26 লক্ষ ভারতীয় তত্ত্বের প্রবক্তা আসিফ নজরুল, সেও কিন্তু সাক্ষাৎ করেছে। দেখেন বিচির মধ্যে হাত দিয়ে কিভাবে বসে আছে জয়শঙ্করের সামনে। কথা হয়েছে, একটা বৈঠক হয়েছে, সুদখুরি ইউনুসও বৈঠক করার একটা প্রচেষ্টা চালিয়েছিল, কিন্তু ডক্টর এস জয়শঙ্কর তাকে দিয়ে গুনেন না ইউনুসকে। ইউনুস তো একটা বাটপারের সাথে কিসের বৈঠক? সব থেকে বড় সত্যি কথা হলো, ভারত বিরোধিতা কোনো কিছুই না, সম্পূর্ণটা হিন্দু বিরোধিতা। আর ভারত বিরোধিতার ব্যাপারটা হচ্ছে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধিতা করা। আওয়ামী লীগ ভারতের সাথে সুসম্পর্ক রাখলেই এই জঙ্গিদের চুলকানি শুরু হয়ে যায়, উস্কানি শুরু হয়ে যায়। গতকাল জয়শঙ্করের আগমন উপলক্ষে একটা প্রতিবাদ আপনারা দেখেছেন কোথাও? সামাজিক যোগাযোগ মাধ্যমে দু একটা স্ট্যাটাস দিয়েছে শিবিরের জামাতের জঙ্গিরা, বাট কোন স্টেপ তারা নিয়েছে? কোথাও কোনো জমায়েত করেছে? কোথাও স্লোগান দিয়েছে? দেয় নাই। জুলাই ঐক্য নামে একটা সংগঠন আছে, ওই সংগঠন একটা বিবৃতি দিয়েছে, ফ্যাসিস্টের সহায়তাকারীদের কোনো প্রকার শোক বিবৃতি, শোক বার্তা তারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এটা তো বিএনপি করে নাই। দেখেন, বাস্তবতা মেনে নিতে শেখেন। ভারত বাংলাদেশের 3 দিকে অবস্থিত। উইদাউট ভারত বাংলাদেশ কখনো স্টেবল থাকতে পারবে না, বাংলাদেশের অর্থনীতি কোনোদিনও স্টেবল থাকবে না, বাংলাদেশের আঞ্চলিক স্থিতিশীলতা কখনোই ঠিকঠাক থাকবে না। এটা আপনাদেরকে মেনে নিয়েই ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই রাষ্ট্র পরিচালনা করতে হবে। এখন এখানে ফেরেশতাকে বসায় দেন, দেবতাকে বসায় দেন, যাকেই বসান না কেন, ভারতের সাথে সম্পর্ক ঠিক রাখা ছাড়া বাংলাদেশ ঠিকঠাক মতো কখনোই পরিচালনা করা পসিবল না। এটা হচ্ছে গিয়া চিরন্তন সত্য এবং একমাত্র বাস্তবতা। আসিফ নজরুল, ইউনুস, হোয়াটএভার, যাই যত কথাই বলুক না কেন, তলে তলে সবাই টেম্পু চালায়, তলে তলে সবাই, নিচে নিচে সবাই ভারতের ওইটা চুষার জন্য ব্যাকুল হয়ে আছে। নয়তো জয়শঙ্কর আসাতে কোনো প্রকার বিক্ষোভ আমরা দেখলাম না কেন? এটা থেকে তো বুঝে নেওয়া যায়। আসিফ নজরুল সকাল সন্ধ্যা ভারত বিরোধিতা করে, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বক্তব্য দেয়। আসিফ নজরুল গিয়ে জয়শঙ্করের সামনে বসে আছে, দেখেন চোরের মতো মধ্যে হাত দিয়ে। এই হচ্ছে আসিফ নজরুলের চরিত্র, একটা আপাদমস্তক বদমাইশ, একটা আপাদমস্তক বেহায়া। তারেক রহমানও স্লোগান দিতেন একটা সময়, যখন তিনি লন্ডনে বসে বসে দল পরিচালনা করতেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশে ডক্টর এস জয়শঙ্কর আসলেন, তারেক রহমান কেন সাক্ষাৎ করতে গেলেন? আপনারা বলতে পারেন কূটনৈতিক সৌজন্যতা বোধ থেকে, এগুলা কিছুই না। ওই তলে তলে ভারতের চামচামি সবাই করতে চায়, শুধু আওয়ামী লীগ করলেই সেটা ভারতীয় আধিপত্যবাদ হয়ে যায়, তখন ভারত বাংলাদেশে আগ্রাসন চালায়। বিএনপি সম্পর্ক ঠিক করলে বাংলাদেশে ভারত আগ্রাসন চালায় না, জামাত করলেও আগ্রাসন চালায় না, আওয়ামী লীগ করলেই ভারত আগ্রাসন চালায়। ভারত বাংলাদেশকে দখল করে ফেলেছে, ভারত বাংলাদেশকে তাদের স্টেট বানিয়ে ফেলেছে, শেখ হাসিনা দিল্লির কাছে বর্গা দিয়েছে বাংলাদেশকে। কত শত কথা। বাংলাদেশের অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টে যারা বিশ্বাস করেন, আপনারা দয়া করে থামেন। আপনারা জানেনই না আড়ালে আড়ালে কি চলে। জামাত উঠে পড়ে লেগেছে ভারতের সাথে সম্পর্ক ঠিক করবার জন্য, আর বিএনপি তো ঠিক করে ফেলেইছে অলরেডি, দেখতেই তো পাচ্ছেন। নয়তো ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আসার পর বিএনপির নেতাকর্মীরা কেন বিরোধিতা করলো না? বুঝার চেষ্টা করেন। শুধু শুধু আওয়ামী লীগকে দোষারোপ করতে গিয়ে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট করে কখনোই ভালো থাকতে পারবেন না। বাস্তবতা মানতে শেখেন, অন্যথায় এ জাতির কপালে, এই জাতির কপালে অনেক দুঃখ দুর্দশা অপেক্ষমান। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে দিন, 1 লক্ষ জলদি পূরণ করে দেন। ধন্যবাদ।